আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি প্রাণী সম্পদ দপ্তর খুলনা বিভাগীয় অফিস। এখানে আমরা এসেছি উপপরিচালক ডাক্তার ABM জাকির হোসেন স্যারের কাছে। স্যারের কাছ থেকে আমরা জানব, বিশেষ করে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলায় প্রতিটা ঘরেই একটা দুটো গরু আছে, এমনকি ছোটোখাটো ফার্মও আছে, বড় ফার্মও আছে। আমরা যারা দুগ্ধজাত গরু লালন পালন করি, এই গরুর বিশেষ করে খাদ্য, চিকিৎসা, বাসস্থান এবং এর ব্যবস্থাপনা, এই সম্পর্কে আমরা আসুন স্যারের কাছ থেকে জানি যে স্যার কীভাবে আমরা লালন পালন করলে আমরা কৃষকরা বা আমরা খামারিরা লাভবান হব এবং সেই সাথে আমরা আমাদের গ্রাম বাংলাকে আমরা আরও এগিয়ে নিতে পারবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমি তো আপনার কাছে এসেছি, আমাদের যারা দর্শক আছে বিশেষ করে যারা গরু লালন পালন করে, স্যার এই গরু লালন যারা দুগ্ধজাত গরু, বিশেষ করে এইটাতে যারা বিশেষ করে কীভাবে লালন পালন করলে হয়, বিশেষ করে এদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান বা ব্যবস্থাপনা, স্যার যদি আপনি স্যার একটু আমার দর্শকদের বলতেন স্যার প্লিজ। ধন্যবাদ মিস্টার স্বাধীন। আসলে আমরা এ বিষয়ে গ্রামীণ পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন সময় প্রশিক্ষণও দিয়ে থাকি আমাদের কর্মকর্তা যারা আছে, এমনকি আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আছে, সাব লাইভস্টক অফিসার SALO বলি, আমরাও দিয়ে থাকেন প্রশিক্ষণ। তবে বর্তমান সময় যেহেতু বলেছেন ইউটিউবের দর্শকদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, আসলে এখন আমরা দেখছি যে ইউটিউবে যারা দর্শক তাদের মধ্যে কিন্তু চাষি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের লোকজন দেখে থাকেন, যেটার ইম্প্যাক্ট একটি আলাদা বিষয়। তাদের জন্যই তাহলে আলোচনাটা আমরা শুরু করি। গবাদি পশু পালন এটা আমাদের দেশের চিরায়ত ঐতিহ্য শুধু নয়, এখন এটা বাণিজ্যিক আকারে করা হচ্ছে। কারো যারা গ্রামীণ পর্যায়ে থাকে কারোর জন্য এটা মূল বাণিজ্যিক উপায়, আবার কারোর জন্য পাশাপাশি। একজন কৃষক যিনি তার জমি চাষ করে, গবাদি পশু পালন করে, হাঁস মুরগি পালন করে, তাদেরটা হচ্ছে পারিবারিকভাবে পালন। কারো 2-4টা গবাদি পশু থাকে, তার সঙ্গে ছাগল থাকে, হাঁস মুরগি থাকে। আবার কেউ আছে যে না, কৃষিকাজ ছাড়াও তার মূল পেশা হচ্ছে গাভী পালন। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গাভী পালন, অর্থাৎ দুধ উৎপাদনের জন্য যে গাভী আমরা পালন করে থাকি, ডেইরি খামারি করে থাকি, দুধের খামারি করে থাকি। তো এখানে আমাদের বর্তমান সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমরা যারা কাজ করছি, তাদের একটি নীতিমালা আছে। নীতিমালাটা হচ্ছে যে আমাদের দেশে দুধের স্বয়ংসম্পূর্ণ করতে হবে। সেই জন্য সরকার নির্ধারণ করেছে যে উচ্চ উৎপাদনশীল গাভী পালন করতে হবে। সেটা কোনগুলো পালন করবে তার একটি নীতিমালা নির্ধারণ হয়েছে। ইতিমধ্যে সেই বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই আমাদের দেশে আহ্বানকাল থেকে চলে আসছে বিভিন্ন ধরনের জাতের গরু পালন। তখন কোনো নিয়ম নীতি ছাড়াই বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনা হতো, পালন করা হতো। তার কোনো জাত কিছু কিছু টিকে ছিল, আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, বা আমাদের দেশে সেটাকে রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের কোনো পদ্ধতি ছিল না। প্রাণী সম্পদ অধিদপ্তর হওয়ার পরে যে নীতিমালা হয়েছে, যে আপনারা সবাই জানেন যে হলস্টিন ফ্রিজিয়ান নামে একটি জাত আছে, যেটা সাদা কালো, অনেকে অস্ট্রেলিয়ান জাত বলে থাকে। এটি এবং শাহিওয়াল, এই দুইটি জাতকে আমরা উচ্চ উৎপাদনশীল জাত হিসাবে, এবং আমাদের দেশে আবহাওয়ায় এটা ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে বিধায় এই দুটিকে নির্ধারণ করা হয়েছে এবং আমাদের নীতিমালা বহির্ভুক্ত করা হয়েছে। এই দুইটিকে আমরা লালন পালন করছি এবং এখান থেকে ভালো ফল পাচ্ছি। এর মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদনশীল জাত হচ্ছে ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান, এবং শাহিওয়ালও দুধ উৎপাদন করে, হলস্টিন ফ্রিজিয়ান হচ্ছে কিছুটা হলেও কম। তো এখন হলস্টিন ফ্রিজিয়ান আমরা কীভাবে পালন করব? আমাদের দেশের আবহাওয়া নিশ্চয়ই সেই শতভাগ বিশুদ্ধ, একেবারে অরিজিনাল যে হলস্টিন ফ্রিজিয়ান, সেটা নিশ্চয়ই পালন করা সম্ভব নয়।
কারণ এটি শীত প্রধান দেশের একটি জাত। সেক্ষেত্রে কি করে থাকি, এই জাতকে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের দেশি গরুর সাথে প্রজনন করানোর ফলে জাত উন্নয়ন ঘটিয়ে আমরা লালন পালন করে থাকি। যেমন মনে করি আমাদের একটি দেশি গরু, তাকে আমি যদি 100 শতভাগ ফ্রিজিয়ান বীজ বা সিমেন্ট দিয়ে যদি প্রজনন করা হয় আমাদের দেশি গরুর সাথে, তাহলে 50 ফ্রিজিয়ান গুণাগুণ আসবে আর 50 আসবে দেশি। দেশি গরুটা যদি 3 লিটার দুধ উৎপাদন করে আর এই ফ্রিজিয়ানের জাতটা যদি 40 লিটার দুধ উৎপাদন করে, 40 লিটার না হোক কমটা দিয়ে সাধারণত করে থাকে দেশি ছোট গরুর জন্য 20 লিটার উৎপাদন করে থাকে, তাহলে দুইটির গড় অনুপাতে দেখা যায় 20 আর 2 22। এখানে আমার প্রথম যে বাচ্চাটি আসবে সেখানে 11 লিটার আসার কথা, কিন্তু দেখা যায় যে এখানে 7 থেকে 8 লিটার আমরা প্রথমবারেই পেয়ে থাকি। এই বকনা বাছুরটা যখন বড় হয় তখন তাকে যদি আবার ফ্রিজিয়ান দিয়ে ক্রস করানো হয় আরো উন্নত মানের বাছুর পাওয়া যায়। এইভাবে জাত উন্নয়ন করে আমরা গবাদি পশুর জাত তৈরি করতে যাচ্ছি বা করছি, এবং সেটি আমাদের এই আবহাওয়াতে, আমাদের পরিবেশে, জলবায়ুতে খাপ খেয়ে থাকতে পারে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি গরুর সঙ্গে সংকরায়নের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো দেখা যাচ্ছে এবং আমাদের এখানে পালন করার জন্য আমরা বলতে পারি যে এটা একটি টেকসই জাত হিসাবে, ক্রস জাত, সংকর জাত হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। গরু পেয়ে গেলাম উন্নত জাতের গরু, যেটা থেকে অধিক উৎপাদনশীল, যাকে বলে থাকি যাতে দুধ উৎপাদন বেশি হবে, এবং এটা যদি এড়ে হয় তাহলে মাংস উৎপাদন বেশি হবে। তো এই গরুগুলো কেমনভাবে লালন পালন করব এটা জানা দরকার। প্রথমে বলেছি যে আমাদের আবহাওয়ার সাথে, আমাদের জলবায়ুর সাথে, আমাদের রোগ, এখানে যে সচরাচর যে রোগগুলো দেখা যায় তার সঙ্গে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই জাতটি হয়ে থাকে। তারপরেও যেহেতু এর মূল জাত শীতপ্রধান দেশের, সেই ক্ষেত্রে আমাদের দেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তার কিছুটা আমাদের দেশীয় গরু পালনের সঙ্গে কিছুটা পরিবর্তন তো ঘটাতেই হবে। সুন্দর পরিবেশ দরকার। প্রথমত আসি তার জন্য কেমন ঘর হওয়া উচিত। তাহলে তার জন্য কেমন ঘর হওয়া উচিত, আরামদায়ক একটি ঘর হতে হবে। সেটা পাকা হতে পারে, আধা পাকা হতে পারে, কাঁচা হতে পারে, এবং যদি কাঁচাও হয় সেখানেও রাখা সম্ভব। আমরা যেটা করে থাকি, কাঁচা ঘরগুলোতে সাধারণত আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার বেলা একটু বেশি নজর দিতে হয়। দিনের বেলা গরুগুলোকে বাইরে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, ঘরটাকে শুকনো করে ফেলি। আর এই ঘরগুলো কেমন হয়, তার যদি সেটা কাঠের হয়, বাঁশের হয়, গোল পাতার হয়, হতে পারে, কিন্তু যদি আমরা এখান থেকে উৎপাদন ভালো পেতে চাই তাহলে ঘরটা সাধারণত আমরা বলে থাকি ঘরটা লম্বা হবে, পূর্ব পশ্চিম দিক লম্বা হবে, উত্তর দক্ষিণ দিকে চওড়া হবে। তার অর্থ হচ্ছে যে উত্তর দক্ষিণ দিক থেকে যেন বাতাস আদান প্রদান করতে পারে, দক্ষিণ দিকের বাতাস প্রবেশ করে উত্তর দিক থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে চওড়া, যেহেতু আমরা সাধারণত বলে থাকি 25 ফিট অনূর্ধ্ব, 25 ফিট পর্যন্ত প্রাকৃতিক বাতাস এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে, ক্রস করতে পারে। আর দৈর্ঘ্য আমরা যত খুশি তত করতে পারি আমার গরুর সংখ্যা অনুযায়ী, কিন্তু আমাদের প্রস্থে 25 ফিটের বেশি না করাটাই শ্রেয়। 25 ফিট আমরা করবো, এর চেয়ে আরো অনেক বেশি করবো, কারণ 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার শাড়ি যেটাকে বলি, এত শাড়ির গরু পালন করতে চাই তাহলে সেটা করা যাবে। সেটাকে আমরা বলি কন্ট্রোল শেড। কন্ট্রোল শেডে সেখানে আমরা বাতাস নিয়ন্ত্রণ করি, সেটা এয়ার কন্ডিশন হোক বা অন্য এক্সজস্ট সিস্টেমের মাধ্যমে হোক, আমরা বাতাস নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু আমরা যদি প্রাকৃতিক বাতাস দিয়ে পালন করতে চাই তাহলে 25 ফিটের বেশি না করাটাই চওড়া 25 ফিট করতে হবে। আর তার যে ভিটি বা ঢিবি যেটাকে বলি, যার উপর ঘর উৎপাদন স্থাপন করবে, সে অবশ্যই উঁচু জায়গা হতে হবে, যেখানে পানি জমবে না, পানি গড়িয়ে যাবে, যেখানে সূর্যের আলো সরাসরি পড়বে এবং সেই জায়গাগুলো রোগমুক্ত থাকবে, জীবাণুমুক্ত থাকবে। সূর্যের আলোতে সাধারণত আমাদের পৃথিবীর রোগ জীবাণু অনেকাংশেই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটা স্যাঁতস্যাঁতে কোনো জায়গা বা কোনো জঙ্গলে বা বাঁশ গাছের নিচে, গাছপালার নিচে আমরা ঘর স্থাপন করব। আর যে বিষয় হচ্ছে যে যখন আমরা পাকা ঘর করে থাকি তখন খেয়াল করতে অনেকেই আমরা পাকা ঘর করতে গিয়ে বেশি সুন্দর করে ফেলি, যেটা তার জন্য আরামদায়ক হয় না। ফ্লোর বেশি মসৃণ করলে গরু চলাচল করতে সমস্যা হয়,
পিচ্ছিল হয়ে যায়, এই জন্য সেটা ফ্লোর দেখতে হবে। এবং তার পূর্ববর্তী যে শর্তটা হচ্ছে কি, যে আমরা বিভিন্ন খামার, সুন্দর খামার, প্রতিষ্ঠিত খামার যারা ভালো করেছে সে ধরনের খামার আমরা পরিদর্শন করলে দেখতে পাবো। আপনারা দেখবেন যে যদি পাকা ঘর করি আমরা, অনেকেই এই ফ্লোরটা বলেছি মসৃণ করে, আসলে এটা ইটের সোলিং করে মাঝখানে যে সোলিংটা সিমেন্ট বালি দিয়ে যেটাকে ঢালাই ভরাট করে দেওয়া হয়, জি জি, হ্যাঁ, নেট ফিনিশিং করা যায় নেট ফিনিশিং দরকার নেই, এটা অত্যন্ত ভালো। জি। এক হচ্ছে তার চলাফেরার জন্য ভালো, আর কোথাও কোনো সামান্য যদি ক্ষতিগ্রস্ত হয় একটি দুইটি ইট খুলে আবার নতুন করে প্রতিস্থাপন করা খুব সহজ, জি, খরচও কম। এইগুলো তার ফ্লোরের ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে ফ্লোর করার সময় আমরা অনেকেই দেখেছি হঠাৎ করে বাইরে থেকে, দেশের বাইরে থেকে আসছে, অনেক টাকা পয়সা নিয়ে আসছে, চিন্তা করছে একটা গাভীর খামার করেছে, অনেক টাকা খরচ করে একটা ঘর করেছে, কিন্তু যে দেখলাম যে তার ফ্লোরটা অনেক সুন্দর করেছে, বাট সকল জায়গায় সমানভাবে করেছে। সমানভাবে বলতে কি বলছি, যে এটা উচিত ঘরের গরু যেখানে রাখা হয় তার একদিকে, যে কোনো একদিকে বা অথবা দুই পাশেই কমপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি ঢালু করা উচিত। ঢালু করা উচিত। কেন ঢালু করব? ক্রমান্বয়ে ঢালু। কেন ঢালু করব? তার পায়খানা প্রস্রাব যাতে গড়িয়ে, বিশেষ করে প্রস্রাবটা যাতে গড়িয়ে পিছনে ড্রেনে নেমে যায়। তিনি তো এর খেয়াল করেননি, তার মিস্ত্রিও খেয়াল করেন নাই, তাই এরকম একটা ঘর করেছে, অনেক টাকা খরচ করেছে। এই ঘরটাকে কারেকশন করা খুব কঠিন ব্যাপার, করা যায় না বললেই চলে। এই জন্য ঘর তৈরির আগে আপনারা ভেটেরিনারিয়ান বা আপনার সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সহানুভূতি হবেন, আগে দেখিয়ে নেবেন, পরামর্শ করে নেবেন। এগুলো ফ্লোরের ক্ষেত্রে অবশ্যই আমরা যদি 2 সারি হয় তাহলে 2 দিকে আমরা 2 ইঞ্চি করে ঢালু করব। 1 সারি যদি আমরা পালন করি তাহলে একদিকে আমরা ঢালু করবো 2 ইঞ্চি করে। এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। এরপর একটি আসি দেয়াল। পাশের যে দেয়াল করা হয়, দেখা যায় যে গরু দাঁড়ালেও পিঠ পর্যন্ত দেয়াল করে ফেলছে, উপরে সামান্য ফাঁকা। এই এত দেয়াল করার কোনো প্রয়োজন নাই, এমনকি দেয়াল না করলেও চলে। সামান্য পরিমাণে যাতে সরাসরি প্রস্তাবটা বাইরে না চলে আসে, এই জন্য 10 ইঞ্চি 12 ইঞ্চি দেয়াল যদি আমরা করি যথেষ্ট। মানে অর্থাৎ হচ্ছে কি, যে গরুটা শুয়ে থাকলো যেন তার গায়ের উপরে বাতাস লাগে। তারপর প্রশ্ন থাকতে পারে শীতের সময় কি হবে? জি জি, শীতের সময়ও যে বাতাসটা গায়ে লাগে তার চেয়ে বড় ক্ষতি হয় ফ্লোর থেকে যে ঠান্ডাটা লাগে সেটা। তাহলে শীতের সময় বাতাস প্রোটেকশন করার জন্য আমরা যদি চট ঝুলিয়ে দিই, পর্দা ঝুলিয়ে দিই, কোনো সমস্যাই হয় না। বরং আবদ্ধ থাকলে ফ্লোরগুলো শুকায় না, পায়খানা প্রস্তাব শুকায় না। আর ওই যে নিচের থেকে যে ঠান্ডাটা আমরা এখন যেটা করে থাকি সাধারণত, ফ্লোর ম্যাট ইউজ করি, প্লাস্টিক ম্যাট বাজারে সুন্দর প্লাস্টিক ম্যাট পাওয়া যায়, যেটা ইউজ করি, সেটা ফ্লোর থেকে ঠান্ডাটা ওঠে না। এমনকি তার বড় গরুর পায়ের যে খু সেটা ক্ষয় প্রাপ্ত হয় না, হাঁটুতে সমস্যা হয় না। এবং যদি সে গর্ভবতী হয় তাহলে খুব আরামদায়কভাবে সে শুয়ে থাকতে পারে রাতে, এই জন্য ফ্লোর ম্যাট ইউজ করতে বলি। আর একটি পাশাপাশি যে বিষয় সেটা হচ্ছে যে এই গাভীগুলো আমরা সাধারণত বলি যে দিনের কোনো একটি সময় তাকে আমরা খোলা জায়গা, সেটা বালির উপরে মাটির উপর হতে পারে, উন্মুক্ত আলো বাতাসে বা রোদ্রে ঘোরাফেরা করবে, সেখানে আমরা বালি বা মাটি রাখতে পারি। বিশেষ করে আমরা বালি দিয়ে ভরাট করে রাখতে বলি সেখানে। তাহলে হয় কি, তার দিনের বেশ কিছু অংশ সে তার পায়ের যে খুরার যে ক্ষয়প্রাপ্ত হওয়ার বিষয়টি থাকে না, এবং সে আরামদায়কভাবে রোদ্রে, তার প্রয়োজন মতো রোদ্রে শুয়ে বসে থাকতে পারে। ঘরের প্যাটার্ন বা ডিজাইন এরকম হওয়া ভালো যদি সে বড় খামার করে থাকে। আর যার 1-2টা গাভী, সে তো নিশ্চয়ই হাতে করে ধরে খোলা জায়গায় নিয়ে বেঁধে রাখে রোদের মধ্যে বা ফাঁকা জায়গায়, এটা করতে পারে। এগুলো হচ্ছে দেয়াল, ঘর। এবার হচ্ছে খাদ্য রাখার যে পাত্রটা বা পানি রাখার যে পাত্রটা, সে বিষয়ে আমরা এখন বলে থাকি, আমি আগেও অনেক জায়গায় বলেছি, বিভিন্ন প্রশিক্ষণে আমি বলে থাকি যে বিজ্ঞান পরিবর্তনশীল। আজকে যেটা সত্য, আগামী দিন সেটা হয়তো আংশিক সত্য বা নতুন কোনো সত্য আবিষ্কার হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আগে অনেক সুন্দর করে যে আমরা খাদ্যপাত্র বা ম্যানজার বলি বা চাড়ি বলি, এটা উঁচু করে, কেউ চাড়ি কিনেও বাঁশের চটা দিয়ে বাঁশ পুঁতে পুঁতে উঁচু করে দিয়ে রাখতো সেখানে গরু খাবারের জন্য। আবার যে ঘরের মধ্যে যে খাদ্যপাত্র বা ম্যানজার তৈরি করতো, সেটা অনেক সুন্দরভাবে পাকা করে সিমেন্ট দিয়ে তৈরি করে উঁচু করে রাখতো। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে উঁচু করার দরকার নেই, একেবারে ফ্লোর লেভেলের মাটির মেঝের
সমান সমান করে খাদ্যের পাত্রটা আপনার তৈরি করে দেবেন, অথবা সরাসরি ফুলরেও খাবার দিতে পারবেন। আর পানির পাত্রটা সাধারণত আমরা আগে করতাম যে খাবার শেষ হয়ে গেলে সেখানে পানি দিতাম, অথবা খাদ্যের সঙ্গে পানি মিশিয়ে দিতাম। আমরা এটা এখন যেটা বিজ্ঞান বলছে যে আসলে খাদ্যের সঙ্গে পানি মিশিয়ে দিলে হজমের সমস্যা হয়, সেক্ষেত্রে পানি আলাদা এবং খাদ্য আলাদা আমরা তাকে সরবরাহ করব। সেক্ষেত্রে পানির কোনো পাত্র যদি আমরা দিয়ে চাই, তাহলে তার খামার থেকে একটু বাইরে দূরে কোথাও দিলাম, গরুটা হেঁটে গিয়ে সেখানে পানি পান করতে পারে। এটা তার জন্য একটি এক্সারসাইজ হতে পারে, এবং তার পানির কারণে সে বাইরে যেতে পারে, এবং বাইরে যাওয়ার কারণে সে প্রকৃতির যে সূর্যের আলো সেটা পেতে পারে, সেখান থেকে ভিটামিন ডি সিনথেসিস হয় সূর্যের আলোতে, এবং অনেক রোগেরই প্রতিরোধ ক্ষমতা সূর্যের আলো থেকে পাওয়া যায়। তো এই গেল আমাদের পানির পাত্র, এবং তার পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানি, নিরাপদ পানি তাকে সরবরাহ করতে হবে। তাহলে আমরা ঘরের বিষয়টা আমরা জানলাম। এখন আসা যাক খাদ্যতে। খাদ্য তো আরও একটি কথা বলে রাখি, এই কথাগুলো ছাড়াও আপনি যখন একটি সুনির্দিষ্টভাবে মনে করেন আপনি 20টি গরুর একটা খামার করবেন, কতটুকু জায়গা লাগবে, কত স্কোয়ার ফিট ঘর করতে হবে, একটা সুনির্দিষ্ট স্কেচ বা ডায়াগ্রাম বা ডিজাইন যাই বলেন না কেন, সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে আপনি গিয়ে বললে আপনাকে অনায়াসে এটা করে দিতে পারবেন। জি জি। হয়তো অনেক বড় আকারে করলে তার এস্টিমেট আপনাকে করতে হবে, কিন্তু ডিজাইন বা কোনটা হলে সুবিধাজনক হবে আপনাকে করে দিতে হবে, যেটা আজকের ভিডিওতে আপনাদের বলা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি আপনার সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে, আরও যদি সুন্দরভাবে করতে চান, তাহলে আপনি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন, অথবা আপনার পরিচিত কোনো ভেটেরিনারিয়ান যিনি ভালো অভিজ্ঞতার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই পর্যায়ে আমরা আসছি খাদ্য। এই গবাদি পশু পালন করার ক্ষেত্রে আমি খাদ্যের কথা বলতে গেলে আগেই আমি বলে থাকি যে যার খাদ্য আল্লাহ তাআলা পরম করুণাময় আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছে, সমস্ত পশু পাখির খাদ্য পৃথিবীতে বর্তমান, যার যারটা সে খুঁজে নিয়ে খেতে হয়। মানুষ খুঁজে নিয়েছে, বনের পাখিও খুঁজে নেয় তার কোথায় খাদ্য। কোনো পাখি আছে যে অনেক দূরে গিয়ে তার একটি ফল সংগ্রহ করে। একই বনে থেকে বাঘ মাংস খায়, গবাদি পশু লতা পাতা তৃণ খায়। কেন খায়? তাকে বলে দেওয়া হয়নি যে তোমার খাদ্য এটা। সৃষ্টির রহস্য অনুযায়ী তার পাকস্থলী ওইভাবে তৈরি হয়েছে যে গবাদি পশু, অর্থাৎ গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলো তৃণভোজী প্রাণী, আমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে। তাই তার তৃণ হচ্ছে প্রধান খাদ্য। তো খাদ্যর কথা বলতে গেলে আমি আগে বলবো যে তৃণভোজী প্রাণীর জন্য যে ঘাস লতা পাতা প্রয়োজন, এটা সর্বোচ্চ সরবরাহ করার জন্য খামারিদেরকে উদ্যোগী হতে হবে। তাহলে আমরা আসি যে তৃণভোজী প্রাণী গরুর জন্য কি খাদ্য দরকার। এই তৃণ যে বনে বাদারে যে তৃণ খেয়ে থাকে, সেই তৃণের সঙ্গে কিন্তু দানাদার খাদ্য চলে আসে অলরেডি। বনের একটা যখন মহিষ বা একটা গরু যখন লতা পাতা খায়, তার সঙ্গে শস্যও খায়, ফলও খায়। সে যদি সরিষা খায়, সরিষার দানা খেয়ে ফেলে, সে গমের গাছের সঙ্গে গম খেয়ে ফেলে, গুল্মলতার সঙ্গে তার ফল খেয়ে ফেলে, সেখান থেকে সে ওই দানাদার জাতীয় খাদ্যের চাহিদাটা মিটিয়ে ফেলে। কিন্তু আমার গৃহপালিত প্রাণী যখন আমি খড় দিব, ঘাস দিব, সেখানে দানাদার খাদ্য একেবারে থাকে না। সে কারণে আমাদের কিছু দানাদার খাদ্য দিতে হয়। এবার এটারও বিকল্প ব্যবস্থা আছে, আমি সেটা সুযোগ থাকলে আবার বলবো। তাহলে আমরা 2 ধরনের খাদ্য দিব, একটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্য, একটা দানাদার জাতীয় খাদ্য। আমরা পাচ্ছি হচ্ছে ঘাস, সবুজ ঘাস, শুকনো খড়, ধান থেকে প্রাপ্ত বা গম থেকে প্রাপ্ত খড়। আর সবুজ ঘাসের পরে পাচ্ছি বিভিন্ন সবজি, লতা, গুল্ম, বিভিন্ন গাছের পাতা, এবং মৌসুমি ফল, মৌসুমি সবজি, এগুলো সবই আঁশ জাতীয় খাদ্য। আর দানাদার জাতীয় খাদ্যের মধ্যে কি পাচ্ছি আমরা? বিভিন্ন কি বলে শস্যের ভুসি, যেমন গমের ভুসি, ডালের ভুসি, এবং শস্য ভাঙা, গম ভাঙা, ভুট্টা ভাঙা, চাল ভাঙা, এগুলো আমরা দিতে পারি। তার পাশাপাশি ডাল ভাঙা আমরা দিতে পারি, এবং বিভিন্ন তৈল জাতীয় বীজের কি বলে খোল আমরা দিয়ে থাকি। তিলের খোল, সরষের খোল, সয়াবিন খোল, নারকেল খোল, এগুলো আমরা দিয়ে থাকি। এগুলো হচ্ছে দানাদার জাতীয় খাদ্য। তার সঙ্গে আমরা বিভিন্ন খনিজ দিয়ে থাকি। আমাদের প্রচলিত খনিজের মধ্যে আমরা কি দিয়ে থাকি? বিভিন্ন হাড়ের গুঁড়া, বিভিন্ন ধরনের লাইমস্টোন বলি, পাথরের গুঁড়া, চুনা পাথরের গুঁড়া, শামুক ঝিনুকের গুঁড়া দিয়ে থাকি, লবণ দিয়ে থাকি, আবার কিছু ভিটামিনও দিয়ে থাকি। আমরা বাইরে থেকে তৈরি করা সিনথেটিক যেটা ভিটামিন বলা, এগুলো দিয়ে থাকি। এটা দানাদার খাদ্য হিসেবে আমরা বলে থাকি। ভিটামিনগুলো হচ্ছে খাদ্যের সাপ্লিমেন্ট।
তো এগুলো কেন দিয়ে থাকি, ওই যে বলেছি যে আমাদের খাদ্যের সুষম খাদ্য হতে হবে। তো আমার তৃণ জাতীয় ঘাসের মধ্যে যদি এটার অভাব থাকে তখন আমার দানাদার জাতীয় খাদ্য এটা পূরণ করে থাকি। আর আমি যদি পর্যাপ্ত ঘাস দিই তাহলে আমার এই অতিরিক্ত ভিটামিন মিনারেলস না দিলেও চলে। কিন্তু অনেক অধিক উৎপাদনশীল গাভী যেটা অনেক বেশি দুধ উৎপাদন করে, জাত অনুযায়ী আমরা দেখে থাকি 30 লিটার 40 লিটার দুধ হয়, তাকে অনেক সময় আমাদের এই খনিজগুলো দিতে হয়, বিশেষ করে ক্যালসিয়ামটা দিতে হয়। কেন দিতে হয়? যে সে উৎপাদন করছে কোত্থেকে, তাকে যে খাদ্যটা দেওয়া হচ্ছে তার থেকে, নিশ্চয়ই বাতাস থেকে না। তো সেই জন্য দুধ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট হবে এই ভিটামিন মিনারেলস এবং খাদ্য সরবরাহ। তো প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে আমরা প্রচুর পরিমাণে যে ঘাস দেওয়ার যে অঙ্গীকারাবদ্ধ সেটা আমরা জেনে নিই যে কী পরিমাণে ঘাস দেওয়া উচিত এবং কী পরিমাণ দানাদার খাদ্য দেওয়া উচিত। আমাদের একটা থাম্ব রুলে বলে থাকি যে একটি গরু যদি দুধ দেয়, এটা একটু জটিল হিসাব আছে। এক হচ্ছে যে দুগ্ধবতী গাভী, আর এক হচ্ছে শুকনা গাভী যে দুধ দেয় না, আর এক হচ্ছে শুকনা গাভী কিন্তু পেটে বাচ্চা আছে, আর এক হচ্ছে দুধও দেয় পেটেও বাচ্চা আছে, তার বাছুরেও দুধ খায়। তাহলে সবার খাদ্য কি একরকম হবে? নিশ্চয়ই না। সবার খাদ্যের ধরন আলাদা, পরিমাণ আলাদা। সেক্ষেত্রে আপনি আপনারটা নির্ধারণ করবেন। আপনার যেটা বলে মানুষের ক্ষেত্রে হাউস ফিজিশিয়ান, আর আপনার ক্ষেত্রে হচ্ছে আমরা সংশ্লিষ্ট আপনার হিসাব করবেন। তবে সাধারণত যেটা বলে থাকি যে একটি 100 কেজি ওজনের বা 100 থেকে 150 কেজি ওজনের গাভীর জন্য সাধারণত আমরা, যদি সে শুকনা হয়, তার অন্য কোনো পেটে বাচ্চাও নেই, সে দুধও দিচ্ছে না, তাহলে দেখা যায় যে আমাকে তাকে 1.5 থেকে 2 কেজি খড়, 2.5 থেকে 3 কেজি কাঁচা ঘাস আর 1 কেজির মতো দানাদার খাদ্য দেওয়া হয়। এই গরুটা যখন গর্ভবতী হয়, পেটে বাচ্চা থাকে, বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার ভিতরের মানে গর্ভধারণ কাল অনুযায়ী খাদ্য নির্ধারণ করতে হয়, তখন ক্রমান্বয়ে তার খাদ্য বাড়াতে হয়, তার দানাদার খাদ্য বাড়াতে হয়, তার কাঁচা ঘাস বাড়াতে হয়। এটা যদি দুগ্ধবতী হয় তখন আপনার খেয়াল করতে হবে যে কী পরিমাণ দুধ দিচ্ছে। আমাদের দেশি গরু কথাই বলি, যেটা 3 লিটার দুধ দেয়, এটা একটা সুন্দর হিসাব আছে, 3 লিটার দুধ দেয়, তার জন্য আমরা 2.5 থেকে 3 কেজি শুকনা খড় দিব, 5 থেকে 7 কেজি বা 8 কেজি কাঁচা ঘাস দিব, এবং 2.5-3 কেজি আমরা দানা করি। এটা কি বডি ওজন সহ? হ্যাঁ, 150 কেজির মতো, এবং সে দুধ দিচ্ছে, এবং 3 কেজি দুধ, 3 কেজি দুধ তার খাদ্য হচ্ছে এইটা, তার খাদ্য এরকম একটা থাম্ব রুল। এটা আরো সুন্দর করে হিসাব করে বের করতে হয়। তো এটা থাম্ব রুল। তো এই গরুর এই ওজনের আবার কোনো গরু যদি 3 জায়গায় 5 লিটার দুধ দেয়, আছে না আমাদের দেশে কিছু গরু আছে দেখতে একই রকম, একটা 3 লিটার 5 লিটার দুধ দেয়, তাহলে আমি যদি ধরে নাই যে ওর ওজনেই, তাহলে ওরে তো একই সমান খাদ্য দিলে ওই 5 লিটার দুধ দেবে, আসলে না, সেটা হবে না। তাহলে তার ওই বাকি 2 লিটার দুধের জন্য অতিরিক্ত পরিমাণে হয় কাঁচা ঘাস, না হয় দানাদার খাদ্য দিতে হবে। যদি দানাদার খাদ্য দেই তাহলে দেখা যায় প্রতি 2 থেকে 2.5 লিটার দুধের জন্য 1 কেজি অতিরিক্ত দানাদার খাদ্য দিতে হবে। আচ্ছা, তাহলে বডি ওয়েট ছাড়াও আমরা বুঝলাম স্যার, আপনার তাহলে বডি ওয়েট প্লাস 3 কেজি দুধের পরে যদি সে অতিরিক্ত 2 কেজি দুধ দেয়, তাহলে প্রতি 2 কেজি দুধের জন্য তার আমরা 1 কেজি দানাদার খাদ্য বাড়াতে দিতে হবে। আর যদি আমি কাঁচা ঘাস দিতে পারি অনেক ভালো। সেখানে আমরা আরেকটি হিসাব বলি যে আমাদের যে উন্নত জাতের কাঁচা ঘাস চাষ সম্পর্কে যদি কখনো আলোচনা হয় আমি এটা বলবো, উন্নত জাতের যে কাঁচা ঘাস সেগুলো যদি আমরা দিতে পারি, যেগুলো আমরা চাষ করে থাকি, সেগুলো যদি আমরা দিই 7 থেকে 8 কেজি ঘাস 1 কেজি দানাদার খাদ্য পুষ্টি সমান হয়। তাহলে আমি 1 কেজি দানাদার খাদ্য কমিয়ে তাকে আর 5 থেকে 7 কেজি ঘাস দিলে তার পুষ্টিটা হবে এবং দুধ উৎপাদন হবে। এবং আমি মনে করি যে ওই 1 কেজি দানাদার খাদ্যের চেয়ে ওই যে 6 থেকে বা 5 থেকে 7 কেজি ঘাস অনেক উত্তম। হ্যাঁ, দানাদার খাদ্যের চেয়েও, কারণ তার মধ্যে ভিটামিন মিনারেল সব পাওয়া যায়, যেটা দানাদার খাদ্য থাকে না, আমাদের বাইরে থেকে দিতে হয়। তো মোটামুটি এ হচ্ছে এই হিসাবের জন্য অধিক উৎপাদনশীল যে গাভীগুলো, তাকেও শরীরের ওজন ও দুধ উৎপাদনের উপর নির্ভর করে আমাদের খাদ্যটা দিতে হয়। আমি খামারিদের দৃষ্টি আকর্ষণ যেটা বলতে চাই, এই আলোচনাটা শোনা ছাড়াও আপনাকে সচেতন হতে হবে এইভাবে যে আপনি খামার মালিক, আপনার উপর নির্ভর করছে গাভীর খাদ্য প্রদান। আপনি যদি খাদ্য না দেন তাহলে গাভী খাবার থেকে বঞ্চিত থাকবে। তার মানে আপনার নিয়মিত ভিজিট, পরিদর্শন হচ্ছে গাভীকে সুস্থ বা
সতেজ রাখা, উৎপাদনে সক্ষম রাখার জন্য একটি নিঃসন্দেহে একটি প্রধান কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন নিয়মিতভাবে ভিজিট করে দেখতে হবে কোন গাভীটার খাদ্যের কমতি আছে, ঘাটতি আছে, বা শারীরিকভাবে সুস্থ কিনা, সেগুলো দেখে আপনাকে নির্ধারণ করতে হবে যে জি। গাভীটা খাদ্য দেওয়ার প্রয়োজন কিনা। এর পাশাপাশি আমি কি বলবো, এই যে গাভীর জন্য দুধ উৎপাদন গাভীর জন্য আপনারা কখনোই খাদ্য সরবরাহ এক এক দিন এক এক সময় দিবেন না, টাইম মেনটেন করতে হবে। এবং কখনোই আজকে 2 বার কালকে 3 বার না। আপনি যদি নিয়ম করেন যে আমি 2 বার খাদ্য দেব, তাহলে 2 বার নিয়মিত, প্রতিদিন সকাল একবার বিকেল একবার নির্দিষ্ট সময়। আপনি যদি মনে করেন যে না আমি 3 বার দিতে চাই, আমি টোটাল খাদ্যটাকে ভাগ করে 3 বার দিতে চাই, দিতে পারেন, তাহলে নির্দিষ্ট সময় অনুযায়ী দিতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে কমপক্ষে 5 ঘন্টা 6 ঘন্টা গ্যাপ না দিয়ে, বাদ না দিয়ে কন্টিনিউয়াস খাবার দেওয়াটাও তার হজমের জন্য তথা পাকস্থলীর জন্য ভালো নয়, এই খেয়াল করে আপনাকে দিতে হবে। তাহলে যে গাভীটার প্রতিদিন দুধ উৎপাদন সহ তার গর্ভধারণ সহ যে টোটাল খাদ্যটা লাগবে, সেটাকে আমরা বলি সাধারণত 2 ভাগে বিভক্ত করে দেওয়ার জন্য, সকালে একবার বিকালে একবার, এই 2 ভাবে দেওয়ার জন্য বলি। এটা অত্যন্ত উপযোগী এবং উপকারী। তো যে খাদ্যটাই আমরা সরবরাহ করি না কেন, তাদেরকে কাছাকাছি গিয়ে দেখে তাকে খাদ্য সরবরাহ করতে হবে। তো আর যদি খাদ্য সম্পর্কে আমি না বলি, তাহলে পরবর্তীতে আমরা আর কোনো স্যার আমরা না থাকলে, বিশেষ করে গরু যে রেগুলার গোসল করানোটা, যেহেতু আপনি বলছেন এরা ফ্রিজিয়ান জাত, এটা ঠান্ডায় থাকতে অভ্যস্ত, আমরা অনেক ফার্মে বিশেষ করে 2 বারও গোসল করায়, আবার একবার করে, অনেক করায় না। আসলে এই গোসল করানোর নিয়মটা কি যদি একটু বলতেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে দেখেন, আমরা মানুষ যারা নিজেরা বসবাস করি বিভিন্ন ধরনের ঘরে, শীত গ্রীষ্ম, এই যে আমাদের ঋতু পরিবর্তন, আমি নিজেই নির্ধারণ করি যে আমার শরীর কি চায়। তাহলে আমি আগে বলেছি, খামারিকে অবশ্যই তার খামার বান্ধব হতে হবে, তাকে বুঝতে হবে যে আমার গরু বা আমার সন্তানের মতো তার আজ এখন কি প্রয়োজন। একটি গরুকে দেখলেই বোঝা যায় যে সে কমফোর্টেবল, মানে সে স্বস্তিতে আছে না অস্বস্তিতে আছে। এটা নির্ধারণ করে আমাদের গোসল, গাভীর গোসলটা করানো উচিত। কারণ গরমের দিনে এই গরুকে 2 বার গোসল করানো কোনোই অমূলক নয়, করানো সম্ভব, উচিত। তবে খেয়াল রাখতে হবে যে তার গায়ে এই গোসলের কারণে সারাক্ষণ ভিজে থাকছে কিনা। জি জি। আপনার গোসল করে শুকিয়ে নেওয়া উচিত। আর শীতের সময় আপনারা যেটা অনেকে করে, অনেক দিন গোসল করায় না, তারপরে আবার করায়, এটাও তার জন্য প্রয়োজনীয়। এক হচ্ছে যে আপনি একটু একদিন পর পরই দেখবেন যে গাভীর গায়ে কিন্তু ময়লা জমে যায়, হাত দিবেন তেল তেল হয়ে যায়, এবং সেটা আপনার শরীরে বা আপনার পোশাকে যদি লাগে সেটা উঠানো খুব কষ্ট হয়, এই পরিমাণ ময়লা জমে যায়। তো সেক্ষেত্রে নিয়মিত প্রতিদিন গোসল করানো শ্রেয়, তবে খুব ভোরে সন্ধ্যায় না গোসল করিয়ে দিনের মধ্যাহ্নে গোসল করানোটা ভালো। এবং যখন অনেক শীত পড়বে, তাহলে আমাদের গোসল কুয়াশাচ্ছন্ন হলে গোসল না করানো ভালো। আরেকটি আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন, সেটা হচ্ছে দেখবেন নিয়মিত গোসল করালে আপনার উৎপাদন ঠিক থাকে, আর আপনি যদি নিয়মিত গোসল না করেন উৎপাদন কমে আসবে। তার অনেক কারণের মধ্যে একটা হচ্ছে তার শরীরের যে ময়লাটা জমে, তার লোমকূপে যে ময়লাটা জমে, তার শরীর থেকে ঘাম বেরোতে পারে না, এবং সেখানে অস্বস্তিতার কারণে তার হজমের উপরে প্রভাব বিস্তার করে এবং খাদ্য গ্রহণের উপরে প্রভাব বিস্তার করে। সে কারণে তাকে স্বস্তিতে রাখার জন্য এবং পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত গোসল করানো জরুরি, কিন্তু সেটা কখনোই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয়। তো এটা নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আজকে করাতে হবে, প্রতিদিন করাতে হবে, 6 ঘন্টা পর করাতে হবে। এবং আমাদের কিছু কিছু খামার আছে, যে খামারগুলো এই কন্ট্রোল শেড যাকে বলি, এখানে গাভীর গোসল করার জন্য অটোমেটিক কিছু থাকে, গাভী নিজেই ছাড়া থাকে, গাভী নিজেই যখন অস্বস্তি বোধ করে সেখানে চলে যায়, এবং সে ঢুকলেই শাওয়ার থেকে পানি চলে আসে। সেন্সর দেওয়া আছে। হ্যাঁ, সেন্সর দেওয়া আছে। যেহেতু এত আধুনিক পর্যায়ে আমাদের নেই, হ্যাঁ, তবে আমাদের আরও অনেক শহরে, বিশেষ করে ঢাকা শহরে অনেক উন্নত মানের খামার আছে, ঢাকা শহরের আশেপাশে, যেখানে অটোমেটিকভাবে অটোমেটাইজড যে পদ্ধতি সবই থাকে। তো সেক্ষেত্রে এটা অসুবিধা হয় না, করতে পারে। কিন্তু আমরা আমাদের খামারকে সুন্দর রাখার জন্য আমি খামারি হিসাবে আমিই যথেষ্ট। তা বন্ধুরা, আমরা যদি এইগুলো আমরা যদি মেনটেন করতে পারি এবং প্রতিটা পয়েন্ট আউট করে যদি আমরা গরু চাষ করি, আমি মনে করি আপনারা যারা গরু চাষ করছেন, বিশেষ করে খামারি ভাইরা বা একজন বাড়িওয়ালা 1টা বা 2টো গরু রাখে একজন কৃষক, সবাই লাভবান হবেন। তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।